টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, সেই আকাঙ্ক্ষিত টার্ন অ্যারাউন্ড এটি আসলে খুব দেখা যাচ্ছে না বাজারে। একটু মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আবার সেল প্রেশার বেড়ে যাচ্ছে শেয়ার বাজারে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ জনাব আকরামুল আলম, তার কাছ থেকে আমরা বাজার পরিস্থিতি, আসলে ঠিক এই পরিস্থিতিতে আমাদের কিভাবে বিনিয়োগ করা উচিত, এইগুলো সম্পর্কে শুনবো। আকরাম ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু ভাই, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো মার্কেটে এখন আমরা এই বছরে যদি আমরা দেখি যে ওয়াইটিডি রিটার্ন হচ্ছে 2.5% মতো ইনভার্স নেগেটিভ আর কি। তো গত বছর আপনার ডিসেম্বরের দিকে, অর্থাৎ প্রি ইলেকশন সময়ে যখন মার্কেটটা একটু ডাল ছিল, তখন যারা বিনিয়োগ করেছেন তারা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা ভালো ট্রেডিং প্রফিট অর্জন করতে পেরেছে। এটা তো ট্রেডারদের জন্য বিশেষ করে। আর এখন আমরা দেখতেছি যে আস্তে আস্তে করে মাঝে মাঝে সেল প্রেশার কিছু আসছে, মার্কেট একটা রিকনসলিডেশন ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। আমি মনে করি যে এখন ফ্রেশ ফান্ড ইনজেকশনের মাধ্যমে যদি পোর্টফোলিওটাকে নতুন করে পুনর্গঠন করা যায়, কস্ট এভারেজিং হোক অথবা যে কোনোভাবে রিব্যালেন্সিংয়ের মাধ্যমে হোক, সেটা একটা সময় পরে বিনিয়োগকারীদের জন্য একটা ভালো ফলাফল নিয়ে আসবে আর কি, আশা করি আমি। কারণ আমি আমার জীবদ্দশাতে দেখেছি যে মার্কেটে 3000 ইন্ডেক্সও দেখেছি, 7000 প্লাস ইন্ডেক্সও দেখেছি। তো মার্কেটের ধর্মই এটা যে মার্কেট উঠানামা করবে, একটা ওয়েভের মধ্যে দিয়ে যাবে। এখন কেউ যদি ট্রেড করতে চায়, তার যদি ট্রেডিং পোর্টফোলিও থাকে, ট্রেডিং পোর্টফোলিও পজিশন একরকমভাবে নিতে হয়, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আরেক রকমভাবে কাজ করতে হয় আর কি। তো এখন কথা হচ্ছে যে আমরা বর্তমানে দেখি যে মার্কেট পি 10.84। তো মার্কেট পি 10.84 যেটা আছে, এটাকে যদি আমি 1 দিয়ে ডিভাইড দিই, সেটা বের হয়ে হচ্ছে আর্নিংস ইল্ড। আর্নিংস ইল্ড কিন্তু 9% আর্নিংস ইল্ড এখন মার্কেটে আছে। তো 9% আর্নিংস ইল্ড ইজ নট ব্যাড, আমি মনে করি এটা ভালো। ওয়ারেস আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ান মার্কেট পি প্রায় 24 পিতে চলছে। পাকিস্তানে যদি দেখেন প্রায় 21 পিতে চলছে। পাকিস্তানের ইকোনমি এত হার্ডশিপের মধ্যে দিয়ে যাওয়ার পরও ওইখানে কিন্তু পার 1 ইউনিট কারেন্সি আর্নিংসের এগেনস্টে ওইখানকার ইনভেস্টররা কিন্তু 20 রুপি পে করতে পারছে। বাট আমাদের এখানে কিন্তু আমরা এই ধরনের রিফ্লেকশন দেখছি না। সেক্ষেত্রে বলতে পারি রিজিওনাল মার্কেটের বেসিসে আমাদের মার্কেটটা আন্ডারভ্যালুড এখন রয়েছে আর কি। তো আমি মনে করি বিনিয়োগের সময়ে যাচ্ছে, হয়তোবা মার্কেট আরও কিছুদিন আমরা দেখতেও পারি, এরকমও তো হতে পারে যে মার্কেট আরও কিছুদিন হয়তো সময় নেবে রিভাইভ করার জন্য অথবা নতুন করে আবার উঠে দাঁড়ানোর জন্য। বাট এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ সময় মতো কাজ না করতে পারলে যেটা হয়, সময় ফুরিয়ে গেলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। তো এই হলো বিষয় মোটামুটি। এমনিতে আপনি বলছিলেন যে ফ্রেশ ক্যাপিটাল ইনজেকশনের কথা। তো আসলে ফ্রেশ ক্যাপিটাল তো ইনজেক্ট করছে অনেকে, জি, এবং এইটাও এক্সস্ট হয়ে যাচ্ছে। আই মিন যে ঠিক এই যে আমরা কিছু শেয়ারের কথা বলতে পারি, শেয়ারের দাম কমবে না এটা এক্সপেক্ট করাও ঠিক না। আসলে আমি কিনলাম, আরও পড়ে যাচ্ছে। হাউ শুড আই হ্যান্ডেল দিস ক্রাইসিস? স্টক মার্কেটটা হচ্ছে আসলে এমন একটা জায়গা, এখানে আপনাকে খুব ইন্টেলিজেন্টলি ইনফরমেশন প্রসেসিং অ্যাবিলিটি থাকতে হবে আর কি, যাতে আপনার রাইট ডিসিশন নিতে পারেন। তো আপনি যদি অ্যান্টিসিপেট করে নেন, বা আপনি যদি পূর্বে অ্যান্টিসিপেট করে করেছেন হয়তোবা যে মার্কেটটা ফল করবে কিছুদিন, তারপর এখান থেকে হয়তোবা ঘুরে দাঁড়াবে, সেই ক্ষেত্রে আমরা যে ভুলগুলো যেগুলো করে থাকি জেনারেল ইনভেস্টররা, আমরা খুব স্মল গ্যাপে কস্ট এভারেজিং করি, যেটাতে আলটিমেটলি আমাদের কস্ট কমে না। এরপর আমাদের মার্জিন অফ সেফটিটা আলটিমেটলি থাকে না। দেখা গেছে যে এভারেজ কস্ট প্রাইসের থেকে মার্কেট প্রাইস আরও কমে যায়, আমরা আনরিয়ালাইজ লসের মধ্যে থাকি। আমি যেটা পার্সোনালি ফলো করি যে পিরামিড স্ট্রাকচার বলতে, সে ফর এক্সাম্পল আমি যদি একটা পার্টিকুলার সিকিউরিটিতে ট্রেডিং পজিশন নিতে চাই, তাহলে আমি ভাগ ভাগ করে দিলাম যে আমি আজকে সে ফর এক্সাম্পল 10 টাকা দিয়ে কিনবো, কালকে এটার দাম 8 টাকা নামে আরও কিছু কিনবো, 6 টাকা নামে আরও কিছু কিনবো, এভাবে করে, সো দ্যাট আই ক্যান মিনিমাইজ মাই এভারেজ কস্ট। তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা করা উচিত, কম দামে পাওয়া যায় তত বেশি নিতে হবে। রাইট, প্রথমে আমাকে অল্প কিছু নিতে হবে, যত কমবে আমার অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াতে হবে, তাহলেই আমার ট্রুলি আমার কস্ট কমবে। এবং সেই ক্ষেত্রে আমি যদি এক্সিট নিতে চাই, এক্সিট অপশন আমার জন্য খুব ফ্লেক্সিবল হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আমি যদি ধরে রাখতে চাই, আমার রেট অফ রিটার্নও ম্যাক্সিমাইজ করা সম্ভব হতে পারে আর কি। সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ
কি আপনার সামষ্টিক অর্থনীতি আমাদের এখন পর্যন্ত ভালোই চলছে, আমি বলতে পারি আর কি। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আমাদের এক্সপোর্ট এখনো $50 বিলিয়ন উপরে আছে। আর ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF ওনারা প্রজেকশন করেছেন যে 5.87 এর মতো জিডিপি ফোরকাস্ট ওনারা দিয়েছেন, উইচ ইজ নট ব্যাড। যেখানে সারা ওয়ার্ল্ডে এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম ক্রাইসিস একটা পিরিয়ডে আমরা আমাদের ইকোনমিটাকে এখনো গতিশীল রাখতে পেরেছি, এখনো আমাদের সবকিছু চলছে, এটাই তো একটা বড় বিষয়। কারণ আমাদের সেই পরিমাণ ক্রেডিবিলিটি বা সেই ধরনের ধরেন সক্ষমতা না থাকলে তো সেটা সম্ভব হতো না আর কি। তো ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেসগুলো অবশ্যই আছে, চ্যালেঞ্জ থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই হয়তোবা কিছু পরিবর্তন দেখতে পাবো, যার মাধ্যমে আমাদের ম্যাক্রো ইকোনমিতে কিছু পজিটিভ চেঞ্জেস আসতে পারে ইনশাল্লাহ। তো সেই চেঞ্জেসগুলো ফর এক্সাম্পল যেমন আপনার রিসেন্টলি দেখলাম যে আপনার সিটি ব্যাংক রেমিটেন্স, ইনওয়ার্ড রেমিটেন্স বাড়ানোর জন্য অফশোর ব্যাংকিংয়ের একটা নতুন একটা বিজনেস টেকনিক অ্যাপ্লাই করতে যাচ্ছে। তারপরে আপনার এখানে আপনার এই জায়গাগুলোতে যদি আমরা নতুন করে একটা উইন্ডো ওপেন করতে পারি, সো দ্যাট আই ক্যান মানে ম্যাক্সিমাইজ মাই রিজার্ভ কারেন্সি যখন আমার বাড়বে তখন আমার ইম্পোর্ট করার শক্তিও বাড়বে। ইম্পোর্ট করার শক্তি বাড়লে তখন দেখছি ইকোনমির চাকা আবার নতুনভাবে গতিশীল হতে পারে আর কি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে ইনফ্লেশন রেটটা কিন্তু এখন আগের তুলনায় খুব বেশি বাড়ছে না। ইনফ্লেশন রেট কিন্তু এটা 6% থেকে বাড়তে প্রায় 9, মানে যেভাবে বেড়েছিল এখন কিন্তু ওই হারে বাড়ছে না। এবং সেন্ট্রাল ব্যাংক যে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি গ্রহণ করেছে, আমরা যদি দেখি যে ট্রেজারি সিকিউরিটিসগুলোর রেট হচ্ছে আপনার নট লেস দেন 12%। আপনার বন্ডের কথা যদি বলি 2 ইয়ার্স বন্ডের রেট হচ্ছে আপনার 12%, আর আপনার বিলের রেটও কিন্তু ডাবল ডিজিট রেট আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এরকম একটা ইন্টারেস্ট রেট হাইকের মাধ্যমে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে নিয়ে সেন্ট্রাল ব্যাংক কিন্তু তার রোলটা সে প্লে করে যাচ্ছে আর কি। তো এইভাবে আস্তে আস্তে অ্যাট দ্য সেম টাইম রিব্যালেন্সিং, মানে আপনার ওভারঅল কান্ট্রিতে যে বিভিন্ন সময় টাইম টু টাইম যে রিব্যালেন্সিংয়ের দরকার পড়ে, এটাকে আপনাকে বলে ডিলিভারেজিংয়ের মাধ্যমে। ডিলিভারেজিং ক্যান বি বিউটিফুল অর ইট ক্যান বি আগলি। এখন সেন্ট্রাল ব্যাংক যে পদক্ষেপগুলো নিচ্ছে এখন পর্যন্ত, এবং আমার কাছে মনে হচ্ছে এটা ইনশাল্লাহ সামনে ভালো কাজ করবে আর কি, ওগুলো যদি করা হয় ইনফ্লেশন রেটটা কমে যাবে। ইনফ্লেশন রেট কমে গেলে আমাদের রিয়েল রিটার্ন আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো। কোনো ইনভেস্টর যদি ইকুইটিতে বেট না করতে চান, ইকুইটিতে যদি ইনভেস্ট না করতে চান, তার কাছে এখন ফিক্সড ইনকাম অপশন ওপেন আছে। আমরা কিন্তু ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকলে আপনার ট্রেজারি সিকিউরিটিজ, ট্রেজারি বন্ডগুলো কিন্তু অকশনের মাধ্যমে নিতে পারছি, আবার সেকেন্ডারি মার্কেট থেকেও আমরা কিন্তু কিনতে পারছি। এখানে কিন্তু আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিসের এটা এনজয় করতে পারি। ওয়ান্স আপন এ টাইম এগুলো কিন্তু অনেক কঠিন ছিল, এগুলো এত ইজি ছিল না, সম্ভব ছিল না আর কি। তো একটা আইডিয়াল পোর্টফোলিওতে যেমন ফিক্সড ইনকাম সিকিউরিটিসও থাকা দরকার, ইকুইটিও থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন মার্কেট সম্পর্কে একটা প্রিডিক্ট করব, মার্কেট সম্পর্কে যখন আমি চিন্তা ভাবনা করবো, তখন সবার আগে আমাকে চিন্তা করে নিতে হবে যে আমার অ্যাপিটাইটটা কীরকম, আমার রিস্ক অ্যাপিটাইটটা কীরকম আছে। অ্যাকচুয়ালি আমি কি ট্রেডিং পোর্টফোলিও কনস্ট্রাক্ট করবো নাকি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কনস্ট্রাক্ট করবো। তো এক এক টাইপ পোর্টফোলিওর জন্য এক এক রকম স্ট্র্যাটেজি আছে। ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান তাহলে অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনি ডাউন টার্ন দেখবেন সেখানে আপনার ইনভেস্টমেন্ট বেশি করে করা উচিত। কারণ সেটা আপনার জন্য একটা সুযোগ, আপনি কম দামে ভালো কোম্পানির শেয়ার পাচ্ছেন। আজকে আমরা যদি দেখি যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর আপনার প্রাইস টু আর্নিংস মাল্টিপল হচ্ছে অনলি 11। একটা মাল্টিন্যাশনাল, এত ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পি রেশিও অনলি 11। ম্যারিকোটটা যদি দেখি যে 15। তো এই সমস্ত এমএনসিগুলো কিন্তু আমরা 25 থেকে 30 পিতেও দেখেছি আর কি। তো আমি মনে করি এটা একটা ভালো সুযোগ। এই সময় যদি ইনভেস্টমেন্ট করা যায়, ফ্রেশ ফান্ড ইনজেকশন করা যায়, তাহলে হয়তো বা ইন ফিউচার আমরা একটা ভালো ফলাফল দেখতে পাবো ইনশাল্লাহ। যে সেন্ট্রাল ব্যাংকের যে মনিটারি টাইটেনিং যেটা চলছে, এইটার আসলে শেষ কবে নাগাদ, বা যতদিন না পর্যন্ত ইনফ্লেশন একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আসে এবং যতদিন না পর্যন্ত গভর্নমেন্টের আপনার ফান্ডিং নিডটা মোটামুটি ফুলফিল না হয়, ততদিন পর্যন্ত আমার মনে হয় এটা কন্টিনিউ করতেও পারে, সম্ভাবনা আছে। জেনারেলি যেটা মনে হয় আর কি, যে বাজেট ডেফিসিটটাকে রিফাইন্যান্স করার জন্য সেন্ট্রাল ব্যাংক কি করে, টাকা ধার করে থাকে। তো অ্যাট দ্য সেম টাইম সে মানি সাপ্লাই কন্ট্রোল করার জন্য রেট হাইক করে বা রেট একটু অ্যাট্রাকটিভ করে বাজার থেকে মানি পুল করে। তো এটা আরও কন্টিনিউশন থাকতে পারে, কন্টিনিউশন থাকার সম্ভাবনা রয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। তো এটা হচ্ছে ফিক্সড ইনকাম সিকিউরিটিসে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য তো খুব ভালো একটা অপরচুনিটি হিসেবে দেখছি। আসলে বিষয়টা কি, ইন্টারেস্ট রেট বাড়লে যেমন কোনো দিক দিয়ে কারোর জন্য এটা কি বলতে পারি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, যে কোনো ইকোনমির যে কোনো ইন্ডিকেটরই
আপনার পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকতে পারে। বিষয়টা হচ্ছে যে আপনি রাইট কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম দেখতাম স্টক আর বন্ড দুইটার মধ্যে ইনভার্স রিলেশনশিপ। আপনি যখন বুঝবেন যে বন্ডের অ্যাট্রাকটিভনেস অনেক বেশি, বন্ডের ইল্ডগুলো অনেক হাই করছে, বা আপনার তখন আপনি দেখেছে বন্ডে ইনভেস্টমেন্ট করবেন। আবার যখন দেখবেন যে না আপনার ইন্টারেস্ট রেট লো, কস্ট অফ ফাইন্যান্সিং অনেক কম, আপনার কস্ট অফ ক্যাপিটাল অনেক কম, ইন্ট্রিনসিক ভ্যালু অনেক বেড়েছে, তখন আপনি স্টকে ইনভেস্টমেন্ট করবেন। এই যে সাইকেল, এই সাইকেলটা নেভার এন্ডিং, এটা চলতেই থাকবে। ক্যাপিটাল মার্কেট হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল পাইল আপ করার জায়গা। আপনি একটা সেভিংস আছে, সেভিংসটা তো কোথাও না কোথাও পার্ক করতে হবে। আপনি এমন জায়গায় পার্ক করবেন যেখানে লং টার্মে আপনার রিয়েল রিটার্ন অ্যাচিভ করতে পারেন, আপনার ইনফ্লেশনটাকে বিট করতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় যে এটা শুধু ওয়ার্ল্ডের যে কোনো মার্কেট না, ইভেন বাংলাদেশের মার্কেটও ভালো ভালো স্টকে যারা ইনভেস্টমেন্ট করেছেন এখন থেকে অনেক বছর আগে, এখন কিন্তু তারা দেখা গেছে যে অনেক ভালো রিটার্ন অ্যাচিভ করতে পেরেছেন। আজকে আমি একটা কথা বলি যে আমরা যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করে অনেকে জমি কিনে থাকেন, অনেকে অন্যান্য অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করে থাকেন যেগুলো কোনো আইডেন্টিক্যাল মার্কেট নাই। আইডেন্টিক্যাল মার্কেট নাই দেখে ওখানে ওইটার যে ইন্ট্রিনসিক ভ্যালু বা ওইটার যে একটা ভ্যালুয়েশন উঠানামা করে সেটা কিন্তু আমরা খালি চোখে দেখি না। কিন্তু আজকে স্টক মার্কেটে আমরা প্রতি সেকেন্ডে দেখতে পাচ্ছি দেখে আমাদের মধ্যে একটা প্যানিক কাজ করছে, হ্যাঁ কি হয়ে গেল, শেয়ারের দাম কমে গেল, এখন আমি কি করব। সো আমি মনে করি যে একটু ঠান্ডা মাথায় বিচক্ষণের মতো এখানে মানে অ্যাটিটিউডটা এরকম থাকা উচিত। তো এরকম অ্যাটিটিউড যদি থাকে তাহলে সেফগার্ডটা রাখা সম্ভব অ্যাকচুয়ালি। সো আপনি কস্ট অ্যাভারেজিং কথা বলছেন আর স্টপ লস, আসলে দুইটার মধ্যে এখন কোনটা প্রেফার করা উচিত? যেহেতু মার্কেট মোটামুটি অনেকখানি ডিসকাউন্টে চলে আসছে আর কি, এখান থেকে ফার্দার ডিসকাউন্ট যে হবে না তা আমি বলছি না, হতেও পারে, যেহেতু ফিউচার 100% প্রেডিক্ট করা সম্ভব না কারোর পক্ষেই। তবে আমি মনে করি যে একটা সিগনিফিকেন্ট লেভেলে যেহেতু মার্কেট ডিসকাউন্টে চলে আসছে, এখানে স্টপ লস নেওয়ার থেকে কস্ট এভারেজিং করাটাই আমার কাছে বেশি যুক্তিশীল মনে হয়। আপনি একটা 100 কোটি টাকার ফ্রেশ ফান্ড জি এই সানডে থেকে যদি ইউটিলাইজ করা শুরু করেন, আচ্ছা কিভাবে করবেন? আমি অবভিয়াসলি 2 ইয়ার্স ট্রেজারি বন্ডে অথবা ট্রেজারি বিলেও যদি ইনভেস্টমেন্ট করা যায়, মানে আপনার 91 থেকে 182 ডেজ ট্রেজারি বিল আছে, 2 ইয়ার্সের ট্রেজারি বন্ড আছে, সেখানে আমার অ্যাটলিস্ট 40% এক্সপোজার থাকবে, যেহেতু আমি একটা ভালো রেট এখানে পাচ্ছি আর কি। আর বাকি 60%-এর মধ্যে আপনার প্রায় 40% ব্লু চিপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করব, আর 10 থেকে 15% ক্যাশ রাখবো, বাকি 5% হয়তো ট্রেড করব। এটা হচ্ছে আমার চয়েস আর কি অ্যাকচুয়ালি। ওকে, আর ট্রেডিং আই মিন কোন ধরনের স্টকে ট্রেড করবেন? অ্যাকচুয়ালি যেগুলো সাইক্লিক্যাল ভালো স্টক যেগুলো, যেমন ধরেন ফার্মা, এফএমসিজি, ব্যাংক, এগুলোর মধ্যে বেছে বেছে ভালো যেগুলো গুড পারফর্মিং যেই কোম্পানিসগুলো আছে সেগুলোই আমি পিক করার চেষ্টা করব। কারণ এগুলো কি ইকোনমি যখন আবার আরও বেশি গতিশীল হবে, এগুলোরও কিন্তু আরও বেশি ভালো পারফর্ম করবে, তখন কিন্তু আমি ইকোনমির সাথে সাথে তালে তালে থাকতে পারবো অ্যাকচুয়ালি। কর্পোরেট আর্নিংস কেমন দেখছেন? কর্পোরেট আর্নিংস নট ব্যাড, কর্পোরেট আর্নিংস ভালোই, একটু মডারেট আউটলুক এখন পর্যন্ত দেখা যাচ্ছে আর কি, যে মডারেটলি ভালোই করতেছে। লিস্টেড ভালো ভালো কোম্পানি মধ্যে লার্জ ক্যাপ যেগুলো আছে সেগুলোতে সিঙ্গেল থেকে ডাবল ডিজিট পর্যন্ত আর্নিংস আমরা দেখতে পাচ্ছি আর কি। যদিও একটু প্রেশার আছে আপনার, জি আর্নিংস গ্রোথ আর কি, যদিও একটু প্রেশার আছে আপনার গ্রস মার্জিনের উপরে একটু ধরেন প্রেশার আছে, বিশেষ করে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেছে কিছু কিছু কোম্পানির জন্য, বিশেষ করে ইম্পোর্ট ড্রিভেন যেগুলো, ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে ওভারঅল প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, তো সে গ্রস মার্জিন কিছুটা ডিটেরিয়রেট করছে, প্রফিটেবিলিটি যতটুকু বাড়ার কথা ছিল হয়তো ততটুকু বাড়েনি এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আর কি। বাট ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা হয়, তাদের যেই ধরনের ব্র্যান্ড রেকগনিশন বা যে ধরনের ক্রেডিবিলিটি থাকে, ওরা কিন্তু ওদের প্রাইসিং পাওয়ার অনেক ভালো, চাইলে কিন্তু যথাসময়ে প্রাইসটা রিভিশন করে তাদের কিন্তু গ্রোথ আবার কন্টিনিউ করার সক্ষমতা তাদের আছে আর কি। তো এই ক্ষেত্রে আমি খুব বেশি চিন্তিত না, আমি মনে করি যে একটা ভালো সুযোগ এখন যাচ্ছে, খুব কম দামে শেয়ার, ভালো ভালো কোম্পানির শেয়ার আমি খুব কম দামে পাচ্ছি আর কি, যেটা আমি কখনো লাস্ট 5 ইয়ার্সের মধ্যে দেখিও নাই, কখনো আশাও করি নাই যে এই কোম্পানিগুলো শেয়ার এই দামে পাবো আর কি। এখন আপনি সাপোজ ধরেন এখন থেকে কয়েক মাসের মধ্যে মার্কেটটা ঘুরে গেল, ধরেন কয়েকশো পয়েন্ট ইন্ডেক্স বেড়ে গেল, ট্রেড টার্নওভারও অনেক বাড়লো, তো তখন এখন যদি আপনি শেয়ার না কিনেন তখন যে যদি চিন্তা করবেন না যে তখন কিনলে ভালো হতো। তো এই সমস্ত ইফ অ্যান্ড বাট এটা মার্কেটে চলতেই আছে, চলতেই থাকবে। তা আমি মনে করি যে সময়টাকে কাজে লাগাতে হবে, কারণ
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে অনেক বেশি লাভবান করে দিতে পারে। আর আমি যদি বলি যে ক্যাপিটাল মার্কেটটা তো আসলে রোজ রোজ বাড়বে এমন না, রোজ রোজ কমবে এরকম না। বিষয়টা হচ্ছে যে লম্বা একটা টাইম টেনিওরের, সে ফর এক্সাম্পল 10 থেকে 15 ইয়ার্সের একটা টেনিওর যদি ধরি, একটা বিজনেস সাইকেল যদি ধরি, এই বিজনেস সাইকেলে দেখবেন যে মার্কেটটা বেশিরভাগ সময়ই দেখা গেছে একটা লিমিটেড মার্জিনের মধ্যে দিয়ে আছে, মানে উঠানামা খুব একটা নাই, একটু স্লোই বলতে পারেন। কিন্তু যখন এটা ব্রেকআউট করলে তখন আপনি এত বেশি উইনফল প্রফিট করতে পারবেন যে আপনার পার ইয়ার রেট অফ রিটার্ন খুব অ্যাট্রাকটিভ হবে আর কি। গট ইট, আপনার মেসেজটা আমরা পেয়েছি। এখন এই যে পিরামিড স্ট্রাকচারে আমি মনে করলাম যে এই শেয়ারটা এখানেই আমার ম্যাক্সিমাম কেনার সুযোগ। জি জি, and it's going further down. হ্যাঁ রাইট। and I don't have এক্সট্রা ক্যাপিটাল যেটা আমি আবার অ্যাড করতে পারবো, এরপরে আর কস্ট অ্যাভারেজিং করতে পারবো না, রাইট। এই সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? কিছু কিছু ক্ষেত্রে তো কিছু করার থাকে না, যেমন একবার হাইয়েস্ট প্রাইসেও কখনো আমরা দেখতে পারি না, আমরা লোয়েস্ট প্রাইস কত হবে তাও জানি না। যেটা আমরা করতে পারি ক্লোজ অ্যাপ্রক্সিমেশন করতে পারি আর কি। আপনি যদি রিয়েলিটির সাথে মানে ক্লোজলি টাইট থাকেন তাহলে আপনি বেটার পারফর্ম করতে পারবেন, এতটুকু বলা যায়। আপনি এমন একটা সময়ে যে কস্ট এভারেজ করেছেন যে তার থেকে আরেকটু কমলো শেয়ারের দাম, বাট আবার তারপর থেকে আবার এটা রিটেস্ট করা শুরু করলো। সো আমি তো মনে করি যে এখানে কোনো, তো এটা তো ভালো, আমি মনে করি আপনি অনেকে থেকে এগিয়ে আছেন, এই আর কি বিষয়। আপনি যে লং টার্ম পোর্টফোলিও বিল্ডিং লাইক কয় বছরের জন্য করতে চাচ্ছেন? লং টার্ম পোর্টফোলিও অ্যাকচুয়ালি মোর দেন 10 ইয়ার্স অ্যাট লিস্ট। আসলে কি এগুলা গোল ওরিয়েন্টেড হওয়া উচিত। আমার যদি এরকম চিন্তা থাকে এখন থেকে 20 ইয়ার্স পরে আমার একটা ভিশন আছে, আই ওয়ান্ট টু অ্যাকোয়ার মানে প্রপার্টি, তা আমার কি করতে হবে? তখন আমার টাকা লাগবে, তো ওই টাকা তো আমি একদিনে পাবো না। আমার সেভিংসের টাকা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করলেই তো আমার টাকাটা ওইখানে যাবে আর কি, ওই পর্যায়ে যাবে। ওই গোল ওরিয়েন্টেড হওয়া উচিত। লং টার্ম গোলগুলো, আমাদের যে পার্সোনাল গোলগুলো আছে, ওই পার্সোনাল গোল ওরিয়েন্টেড হওয়া উচিত। এডুকেশন, ছেলেমেয়ের এডুকেশনের জন্য হতে পারে, রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য হতে পারে, অথবা প্রপার্টি পারচেজের জন্য হতে পারে, পশ কার কেনার জন্য হতে পারে। যে কোনো ধরনের যে লাইফ গোলগুলো থাকে না, মানুষের ড্রিম থাকে না, সেই ড্রিমগুলোকে অ্যাকমপ্লিশ করার জন্য আপনার যে ফাইন্যান্সিয়াল টার্গেট আছে, সেই ফাইন্যান্সিয়াল টার্গেটটাকে ফিল আপ করার জন্যই তো আস্তে আস্তে করে আপনাকে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টে যেতে হবে। গুড, বাট দ্য বেয়ারিশ মার্কেট ইজ নট লেটিং পিপল চেঞ্জ লাইক দিস। এটা ট্রেডারদের জন্য, ইনভেস্টরদের জন্য এগুলো কোনো বিষয়ই না আর কি। কারণ এটা তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ডাল মার্কেট, বা মার্কেটে খুব বেশি ধরনের ভলাটিলিটি নাই, এটা তো আসলে ইনভেস্টরদের জন্য কোনো বড় বিষয় না, এটা ট্রেডারদের জন্য। ট্রেজারি রেট জি আসলে কি মানে রিভার্সাল এক্সপেক্ট করছেন? রিভার্সাল আমি এক্সপেক্ট করছি আরো কিছুদিন পরে। আরো অনেক কিছু দেখার বিষয় আছে, যে সামনে একটা বাজেট আছে, সামনে বাজেটে অ্যাকচুয়ালি আমাদের কি ধরনের মানিটারি অ্যাকোমোডেশন এবং ফিসক্যাল এক্সপ্যানশনটা হয় সেটার উপর ডিপেন্ড করতেছে ওভারঅল সেন্ট্রাল ব্যাংকের প্ল্যান। তো ট্রেজারি ফান্ডস রেট বা ট্রেজারি বন্ড বা বিলের রেটগুলো যে এখনই কমে যাবে বা রিভার্স করবে, ওই পর্যায় পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এখন পর্যন্ত ওই ধরনের কোনো কনক্লুশনে যাবে আর কি। আমার কাছে মনে হয় আরেকটু অবজার্ভ করতে হবে, আরেকটু ম্যাক্রো ইকোনমিটা একটু বোঝার চেষ্টা করতে হবে, দেখতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে এটার জন্য। আমাদের ব্রড ইন্ডেক্স, জি ডিএসইএক্স, জি এটি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা। জি, যে আপনার হয়তো পার্টিকুলার ইকুইটি ইজ ফাইন, রাইট। ইন্ডেক্সটা কি ফোরকাস্ট করছেন? ইন্ডেক্স দেখেন, আমি যখন আমার একটা পোর্টফোলিও কনস্ট্রাক্ট করব, আই ক্যান পিক 15, 20, 30, 40 শেয়ারস ইন মাই পোর্টফোলিও। আমি তো ইন্ডেক্স কিনছি না। সো ইন্ডেক্স অনেক বেশি পড়ে গেল, এটা নিয়ে আমার প্যানিক হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি এটা কেন মনে করি, কারণ হচ্ছে যে আমার পোর্টফোলিও হচ্ছে আসল। হ্যাঁ, ইন্ডেক্স কেন দরকার? ইন্ডেক্স হচ্ছে আমার জন্য বেঞ্চমার্ক। আমি কেমন পারফর্ম করছি, আমি মার্কেটকে কি আউট পারফর্ম করতেছি নাকি আন্ডার পারফর্ম করছি, সেটার জন্য আবার ইন্ডেক্সটা দেখা দরকার। আদারওয়াইজ ইন্ডেক্স নিয়ে খুব বেশি মানে আমি টেনশন করতে এই মুহূর্তে আগ্রহী না অ্যাকচুয়ালি। আর ইন্ডেক্সের কথা বললেন যে কীরকম দেখতে যাচ্ছি, আমি আশা করি এটা আবার 6000-এর কাছাকাছি তো খুব শর্ট টাইমের মধ্যে যাওয়া উচিত অ্যাকচুয়ালি। এখান থেকে যদি বিনিয়োগকারীরা সক্রিয় হয় তাহলে এটা খুব সহজে 6000 ক্রস করতে পারে। ইজি টার্গেট। তারপরে নেক্সট লেভেল গ্রোথের জন্য আমরা অপেক্ষা করতে পারি, এই হচ্ছে বিষয়। আর ইন্ডেক্স এখান থেকে অনেক আরো পড়ে যাওয়ার ঝুঁকি কতটা দেখেন? বিনিয়োগকারীরা যত বেশি ফেয়ারফুল হবে, যত মানে ভয় পাবে, তত বেশি পড়বে, খুবই স্বাভাবিক একটা জিনিস। মার্কেট দেখেন, এই মার্কেট ইজ এ গেম অফ গ্রিড অ্যান্ড ফেয়ার। আপনি দেখেন এই যে রিসেন্ট সময়ে, এই ডিসেম্বর মাসে যারা
কিনেছেন, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বিক্রি করেছেন, আবার জানুয়ারি মাসে কিন্তু অনেকে শেয়ার কিনেছেন অনেক ওভারবট লেভেলে, তারা অনেক বেশি গ্রিডি হয়ে গেছিলেন আর কি। তো ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন লেভেলে কিনছেন, কোন লেভেলে বিক্রি করছেন, সেই বিষয়টা আর কি। আপনি জাস্ট কস্ট কন্ট্রোলটাকে এখন ফোকাস করছেন। একটু কনজারভেটিভ থাকা উচিত গ্লোবালি, একটু আপনার ধরেন জিওপলিটিক্যাল আনরেস্ট এবং হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্ট্যাবিলিটি, এগুলোর কারণে আমার মনে হয় একটু কনসাস হওয়া উচিত, কারণ একটু চিন্তা ভাবনা করে একটু সাবধানে বিনিয়োগ সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, খুব বেশি অ্যাগ্রেসিভ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি আকরাম ভাই। আমরা এই যে আর হয়তো মাস চারেক পরে আপনাকে আবার এক্সপেক্ট করবো আমাদের স্টুডিওতে। দর্শক, আকরামুল আলম, হেড অফ রিসার্চ, রয়্যাল ক্যাপিটাল, তিনি BICM সেখানে বিভিন্ন বিনিয়োগ শিক্ষার কোর্সগুলোর সঙ্গে জড়িত আছেন, তিনি পড়ান সেখানে। তার কাছ থেকে আমরা আসলে বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের আসলে ঠিক কি করা উচিত একটা ধারণা পেলাম। তিনি বলছিলেন যে আসলে অনেক পড়ে যাওয়ার পর তখন আসলে একটু সাহসী হতে হয়, আর ডেফিনেটলি মার্কেটে অনেক যদি কিন্তু থাকে, এগুলো সঠিক উত্তর হয় না। একটা লম্বা হরাইজনেই ধৈর্য নিয়ে ভালো শেয়ার হোল্ড করা, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। তিনি ট্রেডও করেন। ইফ উই ক্যান, দ্যাটস গ্রেট। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরে দেখা হচ্ছে।